নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার নিবেদন কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বামুনের মেয়ে। আপনাদের সুবিধার্থে গল্পটি আমি কয়েকটি পর্বে ভাগ করে শোনাব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর দেরি না করে গল্প পাঠ শুরু করি। গল্প পাঠে আমি তনুশ্রী। পাড়া বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্ন বেলায় ঘরে ফিরিতেছিলেন। সঙ্গে 10-12 বৎসরের নাতনিটি আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লীপথের এধারে বাঁধা এক ছাক শিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবা মাত্র তিনি নাতনির উদ্দেশ্যে চিৎকার করিয়া উঠিলেন, হলো ছুরি, দড়িটা ডিঙোসনি, ডিঙলি হারাম জাদি সজ্ঞ পানে চেয়ে পথ হাঁটছে। চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? নাতনি কহিল, ছাগল ঘুমোচ্ছে ঠাকুমা। ঘুমোচ্ছে? আর দোষ নেই। এই শনি মঙ্গলবারে কিনা তুই দড়িটা স্বচ্ছন্দে ডিঙিয়ে গেলি। তাতে কি হয় ঠাকুমা? কি হয়? পোড়ার মুখী বামুনের ঘরে 9-10 বছরের বুড়ো ধাড়ি মেয়ে এটা শেখেনি যে ছাগল দড়ি ডিঙোতে মানাতে নেই, কিছুতে নেই। আবার বলে কিনা কি হয়। না বাপু, বেটা পেটিদের ছাগল পোষার জ্বালায় মানুষের পথে ঘাটে চলার দায় হলো। এই মঙ্গলবারের বারবেলায় মেয়েটা যে দড়িটা ডিঙিয়ে ফেললে কেন? কিসের জন্য পথের ওপর ছাগল বাঁধা? বলি, তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের কি একটা ভালো মন্দ হতে জানে না? অকস্মাৎ তার দৃষ্টি পড়িল 12-13 বছরের একটি দুলেদের মেয়ের প্রতি। সে ত্রস্ত ব্যস্ত হইয়া তাহার ছাক শিশুটিকে সরাইবার জন্য আসিতেছিল। তখন অনুপস্থিতকে ছাড়িয়া তিনি উপস্থিতকে লইয়া পড়িলেন। তীক্ষ্ণ কণ্ঠে কইলেন, তুই কেলা মরণ আর কি, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস নে? বলি, মেয়েটার গায়ে তোর আঁচলটা ঠেকিয়ে দিলি না তো? দুলে মেয়েটি ভয় জড়সড় হইয়া বলিল, না মাঠান, আমি তো হেতা দিয়ে যাচ্ছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, হেতা দিয়ে যাচ্ছি? তোর হেতা দিয়ে যাবার দরকার কি লা? ছাগলটা বুঝি তোর? বলি, কি জাতের মেয়ে তুই? আমরা দুলে মাঠান। দুলে? এই অবেলায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে তুই নওয়ালি? তাহার নাতনি বলিয়া উঠিল, আমাকে তো ছোঁয়নি ঠাকুমা। রাসমণি ধমক দিলেন, তুই থাম পোড়ামুখী। আমি দেখলুম যেন দুলে চুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল। যা, এই পড়ন্ত বেলায় পুকুরে ডুব দিয়ে মর্গে যা, দিয়ে তবে বাড়ি ঢুকবি। না বাপু, যার জন্ম আর রইল না। ছোট লোকের বড় বারবারন্ত হয়েছে। দেবতা বামুনে আর গেরাজ্জি করে না। হারাম জাদি, দুলে পাড়া থেকে ছাগল বাঁধতে এসেছ বামুন পাড়ার মধ্যে? দুলে মেয়েটির ভয় ও লজ্জার অবধি ছিল না। সে ছাক শিশুটিকে বুকে তুলিয়া লইয়া শুধু বলিল, মাঠান, আমি ছুঁইনি। ছুঁসনি যদি, তবে এ পাড়ায় এসেছিস কেন? মেয়ে হাত তুলিয়া অদূরে কোনো একটা অদৃশ্য গৃহ নির্দেশ করিয়া কহিল, ঠাকুর মশাই তেনার ওই গইলের ধারে আমাদের থাকতে দিয়েছে। মাকে আর আমাকে দাদামশাই তেইরে দিয়েছি না। যাহারই হোক এবং যে জন্যই হোক, একজনের দুর্গতির ইতিহাসে রাসমণির ক্রুদ্ধ হৃদয় কথঞ্চিত প্রফুল্ল হইয়া উঠিল এবং এর রুচিকর সংবাদ সবিস্তারে আহরণ করিতে তিনি কৌতূহলী হইয়া প্রশ্ন করিলেন, বটে? বলি, কবে তাড়িয়ে দিলে লো? পরশু রাত্রিরে মাঠান। ও, তুই এক করে দুলের মেয়ে বুঝি?
তাই বল, এক করে মরতে না মরতে বুড়ো তোদের বের করে দিলে? ছোট জাতের মুখে আগুন। তা বাপু দিলে বলেই কি তোরা বামুনপাড়ায় এসে থাকবি? তোদের আসপর্দা তো কম নয়লা। কি আনলে তোর মাকে? রামতনু বাড়ুজ্যের জামাই বুঝি? নইলে এমন বিদ্যে আর কার? ঘর জামাইয়ের মতোই থাক, তা না শ্বশুরের বিষয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাড়ি ডোম দুলে কেওড়া এনে বসাবি? এই বলিয়া রাসমণি হাঁক দিয়া ডাকিলেন, বলি ও সন্ধ্যা, সন্ধ্যা ঘরে আছিস গা? সামান্য একটুখানি পুরো জমির ওধারে রামতনু বাড়ুজ্যের খিড়কি। তাহার ডাক শুনিয়া অদূরবর্তী খিড়কির দ্বার খুলিয়া একটি 19-20 বছরের সুশ্রী মেয়ে মুখ বাহির করিয়া সাড়া দিল। কি ডাকে গা? ও মা, দিদিমা যে, কেন গা? বলিতে বলিতে সে বাহির হইয়া আসিল। রাসমণি কহিলেন, তোর বাপের আক্কেলটা কিরকম শুনি বাছা? তোর দাদামশাই রামতনু বাড়ুজ্যে একটা ডাক সাইটে কুলিন, তার ভিটে বাড়িতে আজ প্রজা বসলো কিনা বাগদি দুলে। কি ঘেন্নার কথা মা! এই বলিয়া গালে একবার হাত দিয়াই পুনশ্চ কহিতে লাগিলেন, তোর মাকে একবার ডাক, জগ এর কি বিহিত করে করুক, নইলে চাটুর্যে দাদাকে গিয়ে আমি নিজে জানিয়ে আসবো। সে তো একটা জমিদার, একটা নামজাদা বড় লোক, সে কি বলে একবার শুনি। সন্ধ্যা অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদিমা? ডাক না একবার তোর মাকে, তাকে বলে যাচ্ছি কি হয়েছে। এই বলিয়া নাতনিকে দেখাইয়া কহিলেন, এই যে মেটা মঙ্গলবারে বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে দুলে ছুরি আঁচল ঘুরিয়ে বাচ্চাকে ছুঁয়ে দিলে। সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞাসা করিল, তুই ছুঁয়ে ফেলেছিস? সে বেচারা তখনও ছাকশিশু বুকে করিয়া একধারে দাঁড়াইয়াছিল। কাঁদো কাঁদো গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদি ঠান। রাসমণির নাতনিটিও প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, ওই হোতা দিয়ে। কিন্তু কথাটা তাহার পিতামহীর হুঙ্কারে ওই পর্যন্তই হইয়া রইল। ফের নেই করছিস হারামজাদি, চল আগে বাড়ি চল, ছুঁয়েছে কিনা সেখানে গিয়ে দেখাচ্ছি। সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা? তাহার হাসিতে রাসমণি জ্বলিয়া গেলেন, বলিলেন, জোর করি না করি সে আমি বুঝবো, কিন্তু তোর বাপের ব্যবহারটা কিরকম? কোন ভদ্রলোকটা ভিটে বাড়িতে ছোট জাত ঢোকায় শুনি? লোকে কথায় বলে দুলে, সেই দুলে এনে বামুনপাড়ায় ঢুকিয়েছে। বলি ঘর জামাইয়ের মতো থাকলেই তো ভালো হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল। সেও কঠিন হইয়া জবাব দিল, বাবা তো আর পরের ভিটে ছোট জাত ঢোকাতে যাননি দিদিমা, ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন, তাতে তোমারই বা এত গায়ের জ্বালা কেন? আমার গায়ের জ্বালা কেন? কেন জ্বালা দেখবি তবে? যাবো একবার চাটুর্যে দাদার কাছে, গিয়ে বলবো। তা বেশ, তো গিয়ে বলোগে না। বাবা তো তাঁর জায়গায় দুলে বসাননি যে উনি বড়লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওলো সে আর কেউ নয়, গোলক চাটুর্যে। তোর বাপ বুঝি এখনো তারে চেনেনি? আচ্ছা। হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন। তাহাকে দেখিবা মাত্র রাসমণি অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন। চিৎকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, শোন জগ, তোর বিদ্যাধরী মেয়ের আসপর্দার কথাটা একবার শোন। লেখাপড়া শেখাচ্ছিস কিনা? বলে
বলিস তোর গোলক চাটুর্যকে বাবার মাথাটা যেন কেটে নেয়। বলে বেশ করেছি নিজের জায়গায় হাঁড়ি দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় বসাইনি। অমন ঢের বড় লোক দেখেছি, যে যা পারে তা করুক। শোন, তোর মেয়ের কথাগুলো একবার শোন। জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছিস এইসব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না, আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের ওপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললি না এরা সবাই সাক্ষী নেই? কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর অনির্বচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে খাদের নিখাদে নামাইয়া লইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা ভালো কথা বলেছিল। মঙ্গলবারে বারবেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম। আহা, কে এমন করে পথের ওপর ছাগল বাঁধলে গা? তাই না শুনতে পেয়ে দুলি চুরিটা ছুটে এসে বাছার মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে। বলে ঠাকুরমশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তাই মা তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেছি, দিদি এই যে অবেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এতে দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে, তো দিদি ছাগল টাগলগুলো একটু দেখে শুনে বাঁধতে বলে দিস। ছোট জেতের আচার বিচারের জ্ঞান গম্যি তো নেই। চাটুর্যে দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে। মারামারি করে আবার রেগে টেগে উঠবে। মা এই এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেছে। বলে যা যা তোর চাটুর্যে দাদাকে ডেকে আনগে। তার মতো বড় লোক আমি ঢের দেখেছি। তার বাপের জায়গায় যখন হাঁড়ি দুলে প্রজা বসাবো, তখন যেন সে শাসন করতে আসে। আচ্ছা তুমি বলো দিকি মা, এগুলো কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নিমূর্তি হইয়া কহিলেন, বলেছিস এইসব? সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময় রাসমণির মুখের প্রতি চাহিয়াছিল। মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরাইয়া শুধু বলিল, না। বলিসনি? তবে কি মাসি মিছে কথা কইছে? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানি নে মা, কার কথা মিছে, কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো তো না হয় তাই। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। উভয়ই বিস্ফারিত নেত্রে সেই দিকে চাহিয়া রইলেন এবং অবসর বুঝিয়া দুলে মেয়েটাকেও তাহার ছাগলছানা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিলেন, দেখলি তো জগ, তোর মেয়ের তেজ। শুনলি তো কথা, বলে পাতানো মাসি। কুলিনের ঘরের মেয়ে তাই, নইলে বিয়ে হলে এ বয়সে যে 5-6 ছেলের মা হতে পারত। পাতানো মাসি, শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণিও নিজে একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ জগ, শুনলুম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটাকে তোরা আজও বাড়িতে ঢুকতে দিস। বলি কথাটা কি সত্যি? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম সে মেয়ে জগদ্ধাত্রী আর কেউ নয়, হরিহর বারুজ্জে মশাইয়ের নাতনি, রামতনু বারুজ্জের কন্যা, যারা সুদ্দূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না, তারা দেবে ওই মেলচ্ছ ছোঁড়াটাকে উঠোন বানাতে? তোরা বলছিস কি? এই হিতৈষিনীর দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী
শুধু একটুখানি শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি। তবে কি জানো মা, ছেলেবেলা থেকেই ওর আসা যাওয়া আছে। আমাকে খুড়িমা বলতে অজ্ঞান, তাই কালে ভদ্রে যদি কখনো আসে তো মুখ ফুটে বলতে পারিনি। অরুণ, তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না। মা বাপ নেই, বাচ্চাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধস্বরে বলিলেন, অমন মায়ের মুখে আগুন। অকস্মাৎ সেই ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহারই সহিত কণ্ঠস্বরের সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই একগুয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জাত ঠাউরাস? অমন নচ্ছার গায়ের মধ্যে আর দুটি নেই, তোকে বলে দিলুম। চাটুর্যে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ, জলপানির লোভ দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসগে যাও, বিলেতে যেও না। কিন্তু কথাটা কি ছোঁড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে? উল্টে ছোড়া নাকি বিলেতে যাবার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেতে গিয়ে যার যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাঁটা ভেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনে। সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না। আমি যদি সেখানে থাকতুম জগ, ঝেঁটিয়ে ছোড়ার মুখ সোজা করে দিতুম। যে গোলক চাটুর্যে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয়, তাকে কি না। জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে লাগিলেন, কিন্তু অরুণ তো কখনো কারোর নিন্দে করে না মাসি। তবে কি বুঝি আমি মিছে কথা কইছি? চাটুর্য দাদা বুঝি তবে? না না, তিনি বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে। তোর এক কথা জগ, লোকের তো আর খেয়ে দে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি? শিখে এলি চাষের বিদ্যে, শুনে হেসে বাঁচি নে। চক্রবর্তী হ আর যাই হ, বামুনের ছেলে তো বটে, দেশে কি চাষি ছিল না? এখন তুই কি যাবি হাল গরু নিয়ে মাঠে মাঠে লাঙল দিতে? মরণ আর কি। তাহার কণ্ঠস্বরে তীব্র সৌরভ ক্রমে ব্যাপ্ত হইবার উপক্রম করিতেছে। গন্ধ পাইয়া পাছে পাড়ার সমজদার মধুমক্ষীর দল জুটিয়া যায়, এই ভয় জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি? একটু ভেতরে গিয়ে বসবে, চলো না। না মা, বেলা গেল, আর বসবো না। মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুয়ে ঘরে তুলতে হবে। দুলি ছুরিটা বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে, কিন্তু সে আমাকে ছোঁয়নি। ফের নেই করছিস হারামজাদি? কিন্তু জগ, ব্যাগত্তা করি বাছা, পাড়ার ভেতর আর হাঁড়ি দুলে ঢোকাসনি। জামাইকে বলিস। বলবো বই কি মাসি, আমি কালই ওদের দূর করে দেব। আর থাকলে তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদেরই তো হাঁটতে হবে। তবে তাই বল না মা, তাহলে কি আর জাতজম্য থাকবে? আমি তো সেই কথাই বলেছিলুম, কিন্তু আজকালকার মেয়ে ছেলেরা নাকি কিছু মানতে চায়। তাই তো চাটুর্য দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে নাকি তার বাপ লেখাপড়া শিখাচ্ছে। তারা করছে কি? মানা করে দে, মানা করে দে। মেয়ে ছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ে পরিসীমা রইল না, কহিলেন, চাটুর্য মামা বুঝি বলেছিলেন? বলবে না? সে হলো সমাজের মাথা, গায়ের একটা জমিদার। তার কানে আর কোন কথাটা না ওঠে বল? এই তো আমারও, ধর না কেন, বুড়ো হতে চললো, লেখাপড়ার তো ধার ধারি নে, কিন্তু কোন শাস্ত্রটা না জানি বল? কারো
বাপের সাধ্য আছে বলে রাশি বাম নিয়ে একটা অস্বাস্থ্যর কাজ করেছে? এই যে মেয়েটা ছাগলদড়ির ডিঙোবা মাত্তর শিউরে উঠে বললুম, ওলো ছুরি করলি কি? আজ যে মঙ্গলবারের বার বেলা, কই কোন পণ্ডিত বলে যাক দেখি, না এতে দোষ নেই, তা হবার জো তো নেই, তা হবার জো নেই। আমার বাপ মায়ের কাছে শিক্ষা পেয়েছিলুম, কিন্তু ডাক দেখি তোমার লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে। জগদ্ধাত্রী নিঃশব্দে ত্রুটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা গেছে, আর একদিন আসবো। লেখে দি, বাড়ি চল। এই বলিয়া নাতনিকে অগ্রবর্তী করিয়া কয়েক পথ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্তরটি হাতছাড়া করলি কেন বল দেখি? না, হাতছাড়া ঠিক নয়, তবে কিনা ঘরবাড়ি কিছু নেই, বয়স হয়েছে, তোমার জামাইয়ের যে মত হয় না। রাসমণি বিস্ময়ে থমকিয়া দাঁড়াইলেন, বলিলেন, শোনো কথা একবার। বলি তার ঘর নেই, তোর তো আছে। তোর তো ছেলেও নেই, মেয়েও নেই যে তার জন্য ভাবনা। এক মেয়ে, সেই মেয়ে জামাই নিয়ে ঘর করতিস, সে কি অমন্দ হতো বাছা? আর বয়স, কুলিনের ছেলের 40-42 বছর বয়স কি আবার একটা বয়স? রসিকপুরের জয়রাম মুখুজ্জের দৌত্তর, তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া মেয়ের বয়সের দিকেও একবার তাকা দেখিনি। আরো গড়িমসি করবি তো বিয়ে দিবি কবে? শেষে কি তোর ছোট পিসির মতো চিরটাকাল থুবড়ো রাখবি? জগদ্ধাত্রী সলজ্জভাবে কহিলেন, আমিও তো তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারে। কথাটাকে সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য রাসমণির রহিল না। জ্বলিয়া উঠিয়া বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন? আহা, তার নিজেরই যেন কত ঘর বাড়ি জমিদারি ছিল। হাসালি বাপু তোরা। তাছাড়া ওই অরুণদের বইটাকে দিন রাত বসা দাঁড়ানো গান বাজনা করা, শুনি হুকো পর্যন্ত নাকি চলে যাচ্ছে। ওই কথা সে বলবে না তো কি চাটুর্যে দাদা বলবে? হর্দ করলি জগ। কিন্তু তা বলে দিচ্ছি বাছা, ঘর বর যখন মিলেছে তখন না না করে দেরি করে শেষ গেলে অতি লোভে তাঁতি নষ্ট করিস নে। তোর ছোট পিসি গোলাপি থুবড়ো হয়ে মলো, তোর বাপের বড় মেজ দুই পিসির বিয়েই হলো না। আর তোমার কি সময় বিয়ে হতো বাছা, যদি না তোর বাপ মা কাশিতে গিয়ে পড়তো? বেয়ান কাশি বাসিনি, কামড় কোমর নেই, জামাই স্কুলে পড়ছে, ঘর বর যাই মিলে গেল, অমনি ধাঁ করে তোদের দুহাত এক করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো। ভাঙচির ভয়ে বিয়ের আগে কাউকে খবরটুকু পর্যন্ত দিল না। তা ভালোই করেছিল, নইলে বিয়ে হতোই কিনা তাই বা কে জানে। নেখে দি, চল। জয়রাম মুখুজ্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধলো, কালে কালে কতই শুনবো। নে এগো বাছা, আর দেরি করিস নে। কাপড় চোপড় কাচতে, সন্ধ্যা দিয়ে আন্নিকমালা সারতে আজ দেখছি এক প্রহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, খ্রিস্টান ফিস্টানকে বাড়ি ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা করতে দেয়া ভালো না। কথাটা ঢিঢি হয়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভার হবে বাছা। নে নে না খেদি, চল না, পরের কথা পেলে তুই যে আর নড়তে চাস না দেখি। বকিতে বকিতে নাতনিকে অগ্রবর্তী করিয়া রাসমণি প্রস্থান করিতেছিলেন। জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। কহিলেন, ও মা খেদি, একটু দাঁড়া দেখি বাছা। ক্ষেত থেকে কাল এক ঝুড়ি নতুন মুক্তকেশী বেগুন
আর একটা কচি নাও এসেছিল। তার গোটা কতক আর নাওয়ের এক ফালি সঙ্গে নিয়ে যা দেখি মা, আমি চট করে এনে দিই। এই বলিয়া তিনি দ্রুত পদে বাটির দিকে যাইতেছিলেন। রাসমণি পুলকিত বিস্ময়ে বলিয়া উঠিলেন, ও মা, বেগুন বুঝি এরই মধ্যে উঠল? বলিয়াই কণ্ঠস্বর এক মুহূর্তে খাটো করিয়া নাতনিকে কহিলেন, ওলো খেদি, মুখ পোড়া মেয়ে, ঠুটোর মতো দাঁড়িয়ে রইলি, সঙ্গে সঙ্গে যা না। এবং পরক্ষণেই তাহাকে পিছন হইতে ডাকিয়া কহিলেন, ছুটে আসিস খেদি, আমি ততক্ষণ একটু এগোই। সম্মুখের একটা দাওয়ায় বসিয়া সন্ধ্যা নিবিষ্ট চিত্তে সেলাই করিতেছিল। জগদ্ধাত্রী আহ্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি এক দৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধে? বেলা যে দুপুর বেজে গেছে, নাওয়া খাওয়া করবি নে? পরশু সবে পথ্যি করেছিস, আবার কিন্তু পিত্তি পড়ে অসুখ হবে, তা বলে দিচ্ছি। সন্ধ্যা দাঁত দিয়া বাড়তি সুতাটা কাটিয়া ফেলিয়া কহিল, বাবা যে এখনো আসেনি মা। তা জানি, কেবল বিনি পয়সার চিকিৎসে সারতে কত বেলা হবে সেইটে জানি নে। আর বেশ তো, আমি তো আছি, তোর উপোস করে থাকবার দরকারটা কি? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না। মা প্রশ্ন করিলেন, সেলাইটা কিসের হচ্ছে শুনি? মেয়ে অনিচ্ছুক অস্ফুট কণ্ঠে কহিল, এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি। তা জানি মা, জানি, নইলে আমার কাপড়খানা সেরে রাখতে বসেছিস কিনে তা জিজ্ঞেস করিনি। কিন্তু কি বাপ সোহাগী হয়েছিস সন্ধে, যেন পৃথিবীতে ও আর কারণ নেই। কোথায় একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু খোঁচা লেগেছে, কোন পিরানটায় একটু দাগ ধরেছে, জুতো জোড়াটার কোথায় একরতি সেলাই কেটেছে, এই নিয়ে দিবা রাত্রির আছিস। এছাড়া সংসারে আর যেন কোনো কাজ নেই তোর। সন্ধ্যা মুখ তুলিয়া একটুখানি হাসিয়া কহিল, বাবার যে কিছু নজরে পড়ে না মা। জবাব শুনিয়া মা খুশি হইলেন না, বলিলেন, পড়বে কি করে? বিনি পয়সার ডাক্তারিতে সময় পেলে তো? বলি, দুলে মাগিরা গেল? যাবে বই কি মা, কিন্তু সে কবে? ছোঁয়া ন্যাপা করে জাতজন্ম ঘুচে গেলে তারপরে? আবার যে বড় ছুঁচে সুতো পড়াচ্ছিস, উঠবি না বুঝি? তুমি যাও না মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই অসুখ শরীরে যা ইচ্ছে তুমি করো গে মা। তোমাদের দুজনের সঙ্গে বকতে বকতে আমার মাথা গরম হয়ে গেল। সংসারে আর আমার দরকার নেই। এইবার আমি শাশুড়ির কাছে গিয়ে কাশিবাস করব, তা কিন্তু তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। এই বলিয়া জগদ্ধাত্রী ক্রোধ ভরে একটা পিতলের কলসি তুলিয়া লইয়া খিড়কির পুকুরের দিকে দ্রুত পদে চলিয়া গেলেন। সন্ধ্যা আনত মুখে মুখ টিপিয়া শুধু একটু হাসিল, জননীর কোনো কথার উত্তর দিল না। তাহার সেলাই প্রায় শেষ হইয়াছিল। ছুঁচ সুতা প্রভৃতি এখনকার মতো একটা ছোট সাবানের বাক্সে গুছাইয়া রাখিয়া উঠিবার উপক্রম করিতেছিল। তাহার পিতার শোরগোলে চমকিয়া মুখ তুলিল। তিনি সদাই ব্যস্ত, এই মাত্র বাড়ি ঢুকিয়াছেন। হাতে একটা হোমিওপ্যাথি ঔষধের ছোট বাক্স এবং বগলে চাপা কয়েকখানা ডাক্তারি বই। মেয়েকে দেখিয়াই বলিয়া উঠিলেন, সন্ধে, ওঠো তো মা, চট করে আমার বড় ওষুধের বাক্সটা একবার। কি যে করি কিছুই ভেবে পাইনি, এমনই মুশকিলের মধ্যে। সন্ধ্যা তাড়াতাড়ি উঠিয়া পিতার হাতের বাক্স ও বইগুলো লইয়া একাধারে রাখিয়া দিল।
বারান্দায় ইতিপূর্বে যে মাদুরখানি পাতিয়া রাখিয়াছিল তাহারই ওপর হাত ধরিয়া বসাইয়া দিয়া পাখার বাতাস করিতে করিতে বলিল, আজ কেন তোমার এত দেরি হলো বাবা? দেরি? আমার কি নাবার খাবার ফুরসত আছে তোরা ভাবিস? যে রোগীটির কাছে না যাব তারই রাগ, তারই অভিমান। প্রিয় মুখুজ্জের হাতের এক ফোঁটা ওষুধ না পেলে যেন কেউ আর বাঁচবে না। ভয় যে নেহাত মিথ্যে তা যদিও বলতে পারিনি, কিন্তু প্রিয় মুখুজ্জ তো একটাই, দুটো তো নয়। তাদের বলি এই নন্দমিত্তির লোকটা যা হোক একটু প্র্যাকটিস তো করছে, দু একটা ওষুধও যে না জানে তা নয়, কিন্তু তা হবে না মুখুজ্জে মশাইকে, নইলে চলবে না। আর তাদেরই বা কি বলি, একটা ওষুধের সিমটম যদি মুখস্থ করবে, আরে অত সহজে বিদ্যে নয়, অত সহজ নয়। তাহলে সবাই ডাক্তার হতো, সবাই প্রিয় মুখুজ্জে হতো। বাবা, জামাটা ছিঁড়ে ফেলো না। ছাড়ছি মা, এই আজই ধাঁ করে যে পালসে টিলা দিয়ে ফেললি। প্র্যাকটিস তো করছিস, কিন্তু বল দেখি তার অ্যাকশন। দেখি আমার মতো কেমন তুই কণ্ঠস্থ বলে যেতে পারিস। সন্ধে ধর দিকি মা বইখানা, একবার পালসে টিলাটা। তোমার আবার বই কি হবে বাবা? আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটাই তোমার কাছে পড়ে নেব। দেবে পড়িয়ে বাবা? দেব বই কি মা, দেব বই কি। নাক্সের সঙ্গে তফাৎটা হচ্ছে আসলে ওই বইখানা একবার। তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দি না বাবা, বড্ড বেলা হয়ে গেছে, মা আবার রাগ করবেন। বলিয়া সে এক্কেবারে উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছেন কিনা, এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটি হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল। একটু সবুর করলি নে মা, একবার দেখে নিয়ে। আজ কাকে কাকে দেখলে বাবা? আচ্ছা, পঞ্চাজেলের ঠাকুরদাদা? সে বুড়ো বেটা মরবে মরবে মরবে, তুই দেখে নিস সন্ধে। আর ওই পরাণ চাটুর্যে ও হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়বো। যে রুগীটি পাবো অমনি তাকে গিয়ে ভাঙচি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, সে কেন? সে কেবল ওই নচ্ছার বোম্বেটে পাজি উল্লুকের জন্যে। কি করেছে জানিস? পঞ্চায়েত ঠাকুরদাকে যেই একটি রেমিডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি বেটা পিছনে পিছনে গিয়ে বলেছে, কই দেখি কি দিল। তারপরে বেটা বজ্জাত ঢক ঢক করে সমস্ত শিশিটা খেয়ে ফেলে বলেছে, ছাই ওষুধ, এই তো সমস্ত খেয়ে ফেললু। কই আমার ওষুধ সে খাকতো দেখি। এই বলে না এক শিশি ক্যাস্টর অয়েল দিয়ে এসেছে। তারা বলে, ঠাকুর, তোমার ওষুধ সে এক চুমুকে খেয়ে ফেললে, তার ওষুধ তুমি খেতে পারো তো তোমার ওষুধ আমরা খাবো, নইলে না। সন্ধ্যা ভয়ে ব্যাকুল হইয়া বলিল, সে তো তুমি খাওনি বাবা। না, তা কি আর খাই, কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম, একটা রুগী জোগাড় করতে পারলুম না। পরাণের নামে আমি নিশ্চয়ই কেস করব, তোকে বললুম সন্ধে। ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখে জল আসিতে চাইল। এই পিতাটিকে সংসারের সর্বপ্রকার আঘাত উপদ্রব লাঞ্ছনা উপহাস পরিহাস হইতে বাঁচাইবার জন্য সে যেন অহরহ তাহার 10 হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত। সজল কণ্ঠে কহিল, কেন বাবা, তুমি পরের জন্যে রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই যে কতজন তোমার ওষুধের জন্য এসে এসে ফিরে গেল। কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল। পল্লীর গরিব দুঃখীরা ঔষধ চাইতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তাহার পিতার কাছে নয়। বাবার কাছেই সে ছোটখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল, এবং তাহার দেয়া ঔষধ প্রায় নিষ্ফলও হইত না। কিন্তু গুরুটিকে রোগীরা জমির মতো ভয় করিত।
তাই তাহারা সতর্ক হইয়া খোঁজ খবর লইয়া এমন সময় বাড়ি ঢুকিত যেন হঠাৎ মুখুজ্জেমশায়ের হাতের মধ্যে গিয়া না পড়িতে হয়। সন্ধ্যা ইহা জানিত, কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না। কিন্তু পিতা এক্কেবারে ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। ফিরে গেল? কে কে? কারা? কতক্ষণ গেল? কোন পথে গেল? নামধাম জেনে নিয়েছিস তো? সন্ধ্যা মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া কহিল, নামধামে আমাদের কি দরকার বাবা? তারা আপনি আবার আসবে অক্ষণ। আহ, তোদের জ্বালায় আর পারি নে বাপু। নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল? এখনই তো একবার ঘুরে আসতে পারতুম। দেরিতে কঠিন দাঁড়াতে পারে, কিছুই বলা যায় না। এখন একটি ফোঁটায় যে সারিয়ে দিতুম। সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল, কিছুই বলিল না। পিতা পুনরায় প্রশ্ন করিলেন, কখন আসবে বলে গেল? বিকেল বেলায় হয়তো। হয়তো? দেখো দেখি কিরকম অন্যায়টাই হয়ে গেল। ধর যদি কোনো গতিকে নাই আসতে পারে। ওরে ও সন্ধে, বিপনের কাছে গিয়ে পড়লো না তো? পরাণে হারামজাদা তো ওই খোঁজেই থাকেই। সে তো এর মধ্যে খবর পায়নি। না বাপু, আর পারি নে আমি। বাড়িতে কি ছাই দুটি মুড়ি মুড়কিও ছিল না? দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানেক বসিয়ে রাখতে পারতিস নে? যা না, বলে দেবো। যেটি না দেখবো, কে 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 উকি মারছে হে, চলে এসো না। আরে রামময় যে, খোঁড়াচ্ছ কেন বলো দেখি? তাহার সদর আহ্বান ও কলকণ্ঠে একজন চাষি গোছের মধ্যবয়সী লোক উঠোনে আসিয়া দাঁড়াইল এবং একান্ত নিষ্প্রিয় স্বরে কহিল, আগে না, ও কিছু না। কিছু না? বিলক্ষণ, দিব্যি খোঁড়াচ্ছ যে। আহ, তেল মাখানোটা একটু রাখ না সন্ধে। কিছু না, স্পষ্ট আর্নিকা কেস দেখতে পাচ্ছি। না না, তামাশা নয় রামময়, কই দেখি পাটা। পা দেখানোর প্রস্তাবে রামময় একটিবার করুণ চক্ষে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিল, আগে হ্যাঁ, এই পাটা একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিল। প্রিয়বাবু কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য করিয়া কহিলেন, দেখলি তো সন্ধে, দেখেই বলেছি কিনা আর্নিকা। আমরা দেখলেই যে বুঝতে পারি। পড়লি কি করে? আগে ওই যে বললুম পা মুচড়ে। দরজার পাশেই একটা জল যাওয়ার ছোট নর্দমার উপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল। অন্যমনস্ক হয়ে। অন্যমনস্ক? এগনস এপিস। সন্ধে, মা মনে রাখবে স্বভাবটাই আসল জিনিস। মহাত্মা হেরিং বলেছেন, অন্যমনস্ক হয়ে তারপর যাই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। থামো থামো, এই যে বললে মুচড়ে, মোচড়ানো আর দোমড়ানো এক নয় রাম। অন্যমনস্ক মনে থাকে না? এগনাস এপিস। তারপরে? তারপর কি আর ঠাকুর মশাই, কাল থেকে বেদনায় পা ফেলতে পারছি নে। বলিয়া লোকটা উৎসুক চক্ষে একবার সন্ধ্যার মুখের প্রতি চাহিয়া নিঃশ্বাস ফেলিল। সন্ধ্যা তাড়াতাড়ি কহিল, বাবা বেলা হয়ে যাচ্ছে, একটু আর্নিকা। আহ, থাম না সন্ধে, কেসটা স্টাডি করতে দে না। সিমিলিয়া সিমিলিবাস রেমিডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয়, বদনাম হয়ে যাবে। তারপরে বেদনাটা কিরকম বল দেখি রামময়। আগে বড্ড বেদনা ঠাকুর মশাই। আহা, তা নয় তা নয়, কিরকম বেদনা
ঘর্ষণবধ না মর্ষণবধ, সূচিবিদ্ধবধ না বৃশ্চিক দংশবধ, কনকন করছে না ঝনঝন করছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক ওই রকম করছে। তাহলে ঝনঝন করছে, ঠিক তাই। তারপরে? তারপরে কি হবে ঠাকুর মশাই? কাল থেকে ব্যথায় মরে যাচ্ছি। থামো থামো, কি বললে? মরে যাচ্ছ? রামময় অধীর হইয়া উঠিয়াছিল, কহিল, তা বই কি মুখুজ্জে মশাই, খুঁড়িয়ে চলছি, পা ফেলতে পারিনি। আর মরা নয় তো কি? তাছাড়া ছোঁড়াগুলো যে বজ্জাত, কথা শুনে না, বারণ মানে না। ওই তক্তাখানা নিয়েই তাদের যত খেলা। আবার কোনদিন হয়তো আঁধারে পড়ে মরবো দেখতে পাচ্ছি। যা হয় একটু ওষুধ দেন ঠাকুর মশাই, ভারী বেলা হয়ে গেল। বাবা, আর্নিকা 2 ফোঁটা। প্রিয়বাবু মেয়ের প্রতি চাহিয়া একটু হাস্য করিয়া বলিলেন, না মা না, এ আর্নিকা কেস নয়। বিপনে হলে তাই দিত বটে। 4 ফোঁটা একোনাইট 30 শক্তি, 2 ঘন্টা অন্তর খাবে। সন্ধ্যা 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, ইকোনাইট বাবা? হ্যাঁ মা হ্যাঁ, মৃত্যু ভয়, মৃত্যু ভয়, পড়ে মরবো। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। মহাত্মা হেরিং বলেছেন, রোগের নয় রোগীর চিকিৎসা করবে। মৃত্যু ভয় একোনাইট প্রধান। বিপনে হলে তবু তবু হারামজাদারা চিকিৎসা করতে আসে। রামময় শিশি নিয়ে যাও আমার মেয়ের সঙ্গে, 2 ঘন্টা অন্তর 4 বার খাবে। ওবেলা গিয়ে দেখে আসবো। ভালো কথা, পরাণে যদি এসে বলে, কই দেখি কি দিলে, খবরদার শিশি বার করো না, বলে দিচ্ছি। হারামজাদা ঢক ঢক করে হয়তো সবটা খেয়ে ফেলে আবার ক্যাস্টর অয়েল রেখে যাবে। পেটটা মুচড়ে মুচড়ে উঠছে যে। রামময়কে ঔষধ দিতে সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল। ভয় ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, ক্যাস্টর অয়েল অতখানি তো সব খেয়ে আসুনি বাবা? না, গাড়ুটা কই রে? তবে বুঝি তুমি? না না না, দে না শিগগির গাড়ুটা। ওরা বাড়িতে যদি কোথাও কিছু পাওয়া যাবে, তবে থাকবে গাড়ু। বলিতে বলিতেই প্রিয়বাবু ঊর্ধ্বশ্বাসে খিড়কির দ্বার দিয়ে বাহির হইয়া গেলেন। রামময় কহিল, দিদি ঠাকুরন, ওষুধটা তাহলে? সন্ধ্যা চকিত হইয়া বলিল, ওষুধ? হ্যাঁ, এই যে দিয়ে এনে। এই যে তুমি বললে আননি নাকি, তাই 2 ফোঁটা দিয়ে দাও দিদি ঠাকুরন। মুখুজ্জে মশাইয়ের ওষুধটা না হয়। সন্ধ্যা অন্তরে ব্যথা পাইয়া কইল, আমি কি বাবার চেয়ে বেশি বুঝি রামময়? রামময় লজ্জিত হইয়া বলিল, না তা না, তবে মুখুজ্জে মশাই ওষুধটা বড় জোর ওষুধ কিনা দিদি ঠাকুরন। আমি রোগা মানুষ, বরঞ্চ গিয়েই না হয় সাঁতেদের মেধোকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেব। কাল থেকে তার পেট নাবাচ্ছে। দাদা ঠাকুর ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আমাকে ওই তোমার ওষুধটাই আজ দাও দিদিমণি। আচ্ছা, এসো এইদিকে। এই বলিয়া সে রামময়কে সঙ্গে লইয়া বারান্দা দিয়া পাশের একটা ঘরে চলিয়া গেল। জগদ্ধাত্রী ঠাকুর ঘরের জন্য 1 ঘড়া জল আনিতে পুকুরে গিয়াছিলেন। বাড়ি ঢুকিয়া জলপূর্ণ কলসিটা দাওয়ার ওপর ধপ করিয়া বসাইয়া দিয়া ক্রুদ্ধ স্বরে ডাক দিলেন, সন্ধে, যাই মা। তোর বাবা এখনো ফেরেনি? ঠাকুর পুজো আজ তাহলে বন্ধ থাক।
বাবা তো অনেকক্ষণ এসেছেন মা, তেল মেখে নাইতে গেছেন। কই, পুকুরে তো দেখলুম না। তিনি যে কোথায় ছুটিয়া গেলেন সন্ধ্যা তাহা জানিত। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আজ বোধহয় তাহলে নদীতে গেছেন, অনেকক্ষণ হলো এলেন বলে। জগদ্ধাত্রী কিছুমাত্র শান্ত হইলেন না, বরঞ্চ অধিকতর উত্তপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, একে নিয়ে আর তো পারি নে সন্ধে। হয় উনি কোথাও যান, না হয় আমি কোথাও চলে যাই। বারবার বলে দিলুম ভট্টাচার্য মশাই আসতে পারবেন না, আজ একটু সকাল সকাল ফিরো। তবু এই বেলা, ঠাকুরের মাথায় একটু জল পর্যন্ত পড়তে পেলে না। তাছাড়া কাল রাত্রিরে কি করে এসেছে জানিস? বিরাট পরামানিকের সুদের সমস্ত টাকা মুকুব করে এক্কেবারে রসিদ দিয়ে এসেছে। সন্ধ্যা আশঙ্কায় পরিপূর্ণ হইয়া কহিল, কে বললে মা? কেন, বিরাটের নিজের বোনই বলে গেল যে ভাঁজকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল। সন্ধ্যা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাই বোনে তাদের ঝগড়া মা, হয়তো কথাটা সত্যি নয়। মা রাগিয়া বলিলেন, কেন তুই সব কথা ঢাকতে যাস বল দেখি সন্ধে? জ্বর বলে বিরাট নাপতে ডেকে নিয়ে গেছে, ওষুধ খেয়েছে। ধন্বন্তরী বলে পায়ের ধুলো নিয়েছে। জমিদার বলে, গৌরী সেন বলে নেক চুলকে দিয়েছে। তারা বলে আর হেসে লুটোপুটি। টাকা যাক, কিন্তু মনে হলো যেন আর ফিরে কাজ নেই। ওই কলসিটাই আঁচলে জড়িয়ে পুকুরে ডুবে মরি। আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেছে সন্ধে। আমি সংসার চালাই বা কি করে বল দেখি? কত টাকা মা? কত? 10-12 টাকায় কম নয় বললুম। এক মুঠো টাকা কিনা স্বচ্ছন্দে। কথাটা তাহার সমাপ্ত হইতে পাইল না। প্রিয়বাবু আর্দ্র বস্তে ব্যতিব্যস্তভাবে বাড়িতে ঢুকিতে ঢুকিতে চেঁচাইয়া ডাকিলেন, সন্ধে, গামছা গামছা গামছাটা একবার দে দেখি মা। এখন এই 30 শক্তি, বাক্সর একেবারে কোণের দিকে। জগদ্ধাত্রী অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিয়া বলিলেন, একনাইট ঘোচাচ্ছি আমি। শ্বশুরের অন্নে জমিদার সাজতে লজ্জা করে না তোমার? কে বললে বিরাট নাপ থেকে সুদ ছেড়ে দিতে? কার জায়গায় তুমি হাঁড়ি দুলে এনে বসাও? কার জমি তুমি গোচর বলে দান করে এসো? চিরটা কাল তুমি হারমাস আমার জ্বালিয়ে খেলে। আজ হয় আমি চলে যাই, না হয় তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাও। সন্ধ্যা তীব্র কণ্ঠে কহিল, মা, দুপুরবেলা এসব তুমি কি শুরু করলে বলো তো? এর আবার দুপুর সকাল কি? কে ও? ঠাকুর পুজো সেরে উনুনের ছাই পাশ দুটো গিলে যেন বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি অনেক সয়েছি, আর সইতে পারবো না, পারবো না, পারবো না। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলেন। হু বলিয়া প্রিয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, বললুম, তাদের জমিদার বলে কি সুদের এতগুলো টাকা ছেড়ে দিতে পারে বিরাট? তোরা বলিস কি? কিন্তু কে কার কথা শোনে? আর তাদেরই বা দোষ দেব কি? ওষুধ খাবে তো পথ্যির জোগাড় নেই। নেত্রাম 200 শক্তি 1 ফোঁটা দিয়ে। সন্ধ্যার 2 চক্ষে অশ্রু টলটল করিতেছিল। সে অলক্ষ্যে আঁচলে মুছিয়া ফেলিয়া বলিল, কেন বাবা তুমি মাকে না জানিয়ে এসব হাঙ্গামার মধ্যে যাও? আমি তো বলি যাব না, কিন্তু প্রিয় মুখুজ্জে ছাড়া যে গায়ে কিছুটি হবার জো নেই। তাও তো দেখতে পাই কোথায় কার রোগ হয়েছে, কোথায় কার। বক্তব্য সম্পূর্ণ করতে না দিয়াই সন্ধ্যা চলিয়া গেল এবং তৎক্ষণাৎ শুষ্ক বস্ত্র ও গামছা আনিয়া পিতার হাতে দিয়া কহিল, আর দেরি করো না বাবা, ঠাকুর পুজোটি সেরে ফেলো, আমি আসছি। এই বলিয়া সে তাহার ঘরে চলিয়া গেল এবং প্রিয়বাবুও মাথা মুছিতে মুছিতে বোধ করি
বা ঠাকুর ঘরের উদ্দেশ্যেই প্রস্থান করিলেন। বলিতে বলিতে গেলেন, ইহ, আবার যে পেটটা কামড়াতে লাগলো পরাণের নামে। ইহ, আজ এই পর্যন্ত। আপনারা এতক্ষণ শুনছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বামুনের মেয়ে প্রথম ও দ্বিতীয় পর্ব। গল্পটি যদি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের সমস্ত ধরনের গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগছে তা প্লিজ আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী পর্বগুলো আপনাদের শুনতে সুবিধা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আসবো, কথা দিচ্ছি, গল্পের পরবর্তী পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।